গাজার শরণার্থী শিবিরে আবারও নৃশংস হামলা, হাসপাতালগুলো যেন কসাইখানা। পবিত্র হজ পালনে সৌদিতে মুসল্লিরা, 12 বছর পর মক্কায় কি যেতে পারল সিরিয়াবাসী? কে হতে যাচ্ছেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা, কাকে বেছে নিল কংগ্রেস? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ফিলিস্তিনের গাজার শরণার্থী শিবিরে আবারও নৃশংস হামলা চালিয়ে শনিবার একদিনে 200-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হতাহতদের ভিড়ে গাজার হাসপাতালগুলো যেন পরিণত হয়েছে কসাইখানায়। এদিকে প্রায় 8 মাস পর গাজা থেকে 4 জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। এই যেন কোনো হাসপাতাল নয়, পুরোপুরি এক কসাইখানা। নিহত আর আহতদের রক্তে ভেসে গেছে গোটা হাসপাতাল, কোথাও পা ফেলার জায়গাও নেই। শনিবার নতুন করে এমন রক্তাক্ত পরিস্থিতি হয় দিন দিন আরও বেশি বেপরোয়া আর নৃশংস হয়ে ওঠা ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায়। এদিন আবারও গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এক হামলাতেই 200-এরও বেশি নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে ফিলিস্তিনি রক্তপিপাসু নেতানিয়াহুর বাহিনী। আহত হয়েছে 400-এরও বেশি। এ নিয়ে গেল 2 সপ্তাহে শরণার্থী শিবিরগুলোতে কয়েক দফা হামলা চালালো ইসরায়েলি বাহিনী। শুধু শরণার্থী শিবিরই নয়, স্থল, আকাশ ও নৌপথে গাজায় ত্রিমুখী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যতই হামলা বন্ধের জন্য ইসরায়েলের উপর চাপ বাড়ছে, যতই চলছে যুদ্ধবিরতির চেষ্টা, ততই যেন আরও বেশি ভয়ঙ্করভাবে ফিলিস্তিনি হত্যায় মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ স্কুল, শরণার্থী শিবির, কোথাও গিয়ে প্রাণ বাঁচাতে পারছে না নিরীহ ফিলিস্তিনিরা। এমন অবস্থায় যে যেদিকে পারছে শরণার্থী শিবির থেকে পালিয়ে যাচ্ছে। الحمد لله. وين رايحين الآن؟ مدارس الوكالة. مدارس الوكالة آمن من شارع 20؟ أي شيء أكيد أأمن لأنه اليهود هنا على صلاح الدين. এদিকে ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চল থেকে 4 জন জিম্মিকে উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, গাজার নুসেরাত এলাকায় আলাদা 2টি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলের একটি গানের উৎসব থেকে তাদের অপহরণ করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েল। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে গাজায় শিশুদের উপর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। যুদ্ধনীতি ভেঙে যেসব দেশ শিশুদের উপর চড়াও হয়েছে তাদের নিয়ে তালিকা করেছে সংস্থাটি। তবে জাতিসংঘের এই সিদ্ধান্তকে আপত্তিজনক ও ভুল পদক্ষেপ বলে উল্লেখ করেছে ইসরায়েল। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের ভূখণ্ড থেকে গাজা যোদ্ধাদের একেবারে মুছে ফেলা না পর্যন্ত যুদ্ধ থামবে না। আবারও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন বেপরোয়া মন্তব্যে অনিশ্চিত হয়ে গেল নয়া যুদ্ধবিরতির প্রস্তাবও। এবার আসবে যুদ্ধবিরতি, থামবে ফিলিস্তিনি হত্যা। প্রতিবার যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব নিয়ে এমন আলোচনা আর সম্ভাবনার পর যখন সবাই আশায় তাকিয়ে থাকে এই বুঝি থামবে হত্যাযজ্ঞ, পর মুহূর্তেই আবার তা ভেস্তে যায়। একবার দুবার নয়, গেল প্রায় 7 মাস ধরেই চলছে এমন আশা আর নিরাশার খেলা। গাজায় যুদ্ধবিরতি এখন যেন এক অধরা স্বপ্ন। জাতিসংঘ, কাতার, মিশর কিংবা যুক্তরাষ্ট্র একে একে সবার উদ্যোগই ব্যর্থ হচ্ছে। নতুন করে সর্বশেষ যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা আর আশা তৈরি হলেও এবারও এই প্রস্তাব আলোচনার মুখ দেখবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক অনিশ্চয়তা। গেল 31 মে বাইডেন প্রশাসন নতুন করে এক যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করে। 3 স্তরের পরিকল্পনায় গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ, সেখানে পুরোদমে ত্রাণ সরবরাহ শুরু, ফিলিস্তিনিদের হাতে বন্দি জিম্মিদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ফিলিস্তিন ভূখণ্ড পুনর্গঠনের কথা বলা হয়। এই যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থন জানাতে থাকে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যে এক বিবৃতিতে এই যুদ্ধবিরতি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া ও স্পেন পূর্ণ সমর্থন জানিয়েছে। যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে গাজা কর্তৃপক্ষ ইতিবাচক অবস্থানে আছে বলে জানিয়েছে মিশর।
তবে বরাবরের মতোই এতে পানি ঢেলে দিয়েছে রক্তপিপাসু ইসরায়েল। এবারও সাফ জানিয়ে দিয়েছে গাজা যোদ্ধাদের নির্মূলের পরই থামবে আগ্রাসন। আর ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই বর্বর ইসরায়েলি বাহিনী গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে অন্তত কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যা করে। এ নিয়ে গাজায় গেল ৮ মাসে ৩৬,৬০০-র বেশি ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছে। এমন অবস্থায় আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এ মামলায় অভিযোগ করা হয়েছে গাজায় আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন চুক্তি লঙ্ঘন করছে নেতানিয়াহু প্রশাসন। বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস জানান, গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আলবারেসের দাবি, এটা কেবল গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর উদ্যোগ নয়, এটা আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকারও অংশ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন হাজিরা। এদিকে 12 বছর পরেই প্রথম হজ পালন করতে মক্কায় গেছেন সিরিয়ার মুসল্লিরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্বপ্নের এক সফরের প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার এই নারী, যে স্বপ্ন বহু বছর ধরে দেখে আসছে সিরিয়ার অনেক নাগরিক। শেষ পর্যন্ত অনেকের জন্যই তা সত্যি হতে শুরু করেছে। তাই মেয়ের বিদায়ের মুহূর্তে মায়ের এই কান্না যতটা না কষ্টের, তার চেয়ে অনেক বেশি আনন্দের। কারণ দীর্ঘ 12 বছর পর এই প্রথম পবিত্র হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ পেল সিরিয়ার নাগরিকরা। আর সেই সৌভাগ্যবানদের একজন এই হুদা আবু সার। সত্যি বলতে আমি যখন খবরটি শুনলাম যে হজের জন্য সিরিয়া ও সৌদি আরবের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ার কথা, তখন আমি খুব আনন্দিত হয়েছিলাম। এটি পুরো সিরিয়ার জন্য আনন্দের, কারণ সিরিয়ার প্রচুর বৃদ্ধ মানুষ রয়েছেন যারা এই সফরে যাওয়ার স্বপ্ন দেখেন, যারা হজ পালনের স্বপ্ন দেখেন। 12 বছর আমরা কোনো হজ পালন করতে পারিনি এবং আমরা আমাদের ইচ্ছে মতো যেতেও আসতে পারিনি। আমি শুধু খুশি নই, এটি সিরিয়ার প্রতিটি ঘরের জন্য যারা এই ধর্মীয় দায়িত্ব পালন করতে চায় তাদের জন্য একটি বড় সুখবর। 2009 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের সাথে সম্পর্ক শীতল হয়ে আসে সৌদি আরবের। তার ধারাবাহিকতায় একসময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায় সরাসরি ফ্লাইটও। পরে 2023 সালে আরব লীগের সম্মেলনে যোগ দিতে 13 বছর পর রিয়াদ সফরে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই সফরে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয় দুই দেশের। এরই ধারাবাহিকতায় চালু হলো রিয়াদ দামেস্ক সরাসরি ফ্লাইট। আসছে 14 জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। এতে যোগ দিতে এরই মধ্যে সৌদি আরবের মক্কায় পৌঁছতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। এবার অন্তত 12 লাখ মুসল্লির হজ পালন করার কথা রয়েছে। রিফাত জামান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এক দশক পর বিরোধী দলীয় নেতা পেতে যাচ্ছে ভারতের লোকসভা। এবার লোকসভার বিরোধী দলীয় নেতা হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার দিল্লিতে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে দল থেকে রাহুল গান্ধীকে সর্বসম্মতভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। কেরলের ওয়েনার এবং উত্তরপ্রদেশের রায়বেরেলি দুটি আসন থেকেই 3.5 লাখেরও বেশি ব্যবধানে জয় পান রাহুল গান্ধী। রাহুলকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠকে বসেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। বৈঠক শেষে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, লোকসভায় রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতা করা সংক্রান্ত প্রস্তাব সব অংশগ্রহণকারী সর্বসম্মতভাবে পাশ করেছেন। এ নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সাথে আলোচনা হবে। 2019 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়। তখন ব্যর্থতায় দায়ভার নিলে দলটির সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী। তবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর বড় কৃতিত্ব রাহুল গান্ধীর বলেই মনে করেন বিশ্লেষকরা। এদিকে নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতি দিয়েছেন তিনি। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মন্ত্রণালয়ের ভাগাভাগি নিয়ে আবারও আলোচনায় বসছে। শুক্রবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে মোদির হাতে মনোনয়নপত্র তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার সন্ধ্যায় শপথ নেবে মোদি ও তার নেতৃত্বাধীন সরকার। এর আগে এনডিএ জোটের বৈঠকে জোটের প্রধান হিসেবে নির্বাচিত করা হয় মোদিকে। পরে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির প্রতি সমর্থন জানিয়ে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক চিঠি দেয় এনডিএ।
নরেন্দ্র মোদী বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন এবং সেই অনুযায়ী কাজ করার নির্দেশনাও দিয়েছেন। এদিকে মোদীর শপথ অনুষ্ঠানকে সামনে রেখে ফের বৈঠকে বসেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বৈঠকে জোটের শরিকদের কোন কোন মন্ত্রণালয় দেয়া হবে তা ঠিক করা হবে, যদিও এ বিষয়ে এরই মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। এর আগে টানা 2 মেয়াদে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করেন মোদী। প্রথমবারের মতো মোদী আঞ্চলিক দলগুলোর সহায়তা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। ভারতের লোকসভা নির্বাচনে জোটগত সাফল্য পেয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। কিন্তু গত 2 নির্বাচনের মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার দল বিজেপি। মুসলিম বিরোধী প্রচারণা আর ঘৃণার রাজনীতি ছড়িয়ে জিততে চাইলেও হালে পানি পায়নি মোদীর হিন্দুত্ববাদী স্ট্যান্ড। 1 দশক ক্ষমতায় থেকেও কর্তৃত্বপরায়ণ এই নেতা বুঝতে পারেননি বাস্তবে ব্যাকফায়ার করতে পারে তার মুসলিম বিরোধী পুরনো অস্ত্র। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। নতুন ভারতের সম্রাট হতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। দেশবাসীর কাছে নিজেকে তুলে ধরেছেন হিন্দুদের মুক্তিদাতা হিসাবে। তার শাসন আমলে প্রথমবারের মতো আধুনিক ভারতে প্রতিষ্ঠিত হবে হিন্দু রাজত্ব। কিন্তু কাজে আসেনি ছেলে ভোলানো মোদী ম্যাজিক। একক সংখ্যাগরিষ্ঠতার ট্রফি কেড়ে নিয়ে ভারতের জনগণ জানিয়ে দিয়েছে, উগ্রপন্থী ও ঘৃণার রাজনীতি তারা চান না। মুঘল শাসনামলে হিন্দুদের উপর চালানো অন্যায়ের প্রতিশোধ নেবেন মোদী। নবভারতের ঈশ্বরের রাজনীতিক অবতার তিনি। এমন ধর্মান্ধ আলাপ অনেক ক্ষেত্রে আকর্ষণীয় হলেও শেষ পর্যন্ত ভিজেনি চিরে। এবারের নির্বাচন ছিল সেটারই প্রমাণ। ভোটের মাঠে বিজেপির মুখ ছিলেন তিনি। প্রতিটি রাজ্যে বড় বড় ব্যানার, হোর্ডিং আর তাক লাগানো প্রচারণা বারবার নিশ্চিত করছিল একমাত্র তিনিই যেন আছেন ময়দানে। নির্বাচনে মুসলিম বিরোধী ভাষণ ছিল মোদীর অন্যতম অস্ত্র। তার বক্তব্যগুলোতে উচ্চারিত হয়েছে মুসলমান কমিউনিটির বিরুদ্ধে ঘৃণার বয়ান। ভোটারদের ভয় দেখিয়েছেন কংগ্রেস ক্ষমতায় আসলে হিন্দুদের জায়গা সম্পত্তি ছিনিয়ে নিয়ে সেগুলো বিলিয়ে দেয়া হবে মুসলমানদের মাঝে। গণতন্ত্রের লড়াইয়ের বদলে তিনি নির্বাচনকে দাঁড় করিয়েছিলেন হিন্দু মুসলিমের যুদ্ধে। হিন্দু রাষ্ট্রের টোপ দিয়ে ভুলিয়ে দিতে চেয়েছেন নিজের শাসনামলের 1 দশকের ব্যর্থতা। বেকারত্ব আর অর্থনৈতিক সংকটে ভুগছে ভারত। ভালো নেই দেশটির প্রান্তিক কৃষকেরা। চাকরির অপেক্ষায় দিন গুনছে লাখ লাখ বেকার তরুণ। মুসলিম বিরোধিতার চশমা পরিয়ে মোদী ঢাকতে পারলেন না নিজের অযোগ্যতা। নির্বাচনে দৃশ্যত হারলেও লোকসভায় শক্তিশালী হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের অবস্থান। ভারতের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে বিজেপির পক্ষ নেয় দেশটির নির্বাচন কমিশন। মোদী ও তার নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে সহিংসতার অসংখ্য অভিযোগ থাকলেও ভোটের পুরো সময় চোখ বন্ধ করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনের আগে আর্থিক দিক থেকে বিজেপির চাইতে অনেক পিছিয়ে ছিল বিরোধী পক্ষ। বিভিন্ন সরকারি সংস্থাগুলো কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলে অবস্থা হয়ে পড়ে আরও করুণ। শুরু হয় সরকারি দমনপীড়ন, বাড়ি বাড়ি হানা দেয় আইন প্রয়োগকারী সংস্থা। নির্বাচন ঘনিয়ে আসার মুহূর্তে গ্রেফতার করা হয় দিল্লি ও ঝাড়খণ্ডের 2 মুখ্যমন্ত্রীকে। কারো একতরফা ছড়ি ঘুরানো সহ্য করবে না বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের জনগণ। একনায়কতন্ত্র আর ঘৃণার রাজনীতির বিরুদ্ধেই তাদের অবস্থান। নির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করল সাধারণ জনতা নয়, হিন্দু জাতীয়তাবাদ আর উগ্র মুসলিম বিরোধিতার জন্য দায়ী বিজেপির মতো দল। কারো প্রতি ঘৃণা নয়, বহু ধর্ম আর মতের সহাবস্থানই হবে ভারতের শেষ কথা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। চলমান যুদ্ধ নিয়ে ইউক্রেনের সাথে পূর্ব শর্তের ভিত্তিতে আবারও সমঝোতা আলোচনা শুরুর আগ্রহ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রাশিয়া আক্রান্ত হলে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আবারও হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শর্ত সাপেক্ষে ইউক্রেনের সাথে আবারও সমঝোতা আলোচনা শুরু করতে আগ্রহী বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2022 সালে তুরস্ক ও বেলারুশের মধ্যস্থতায় যেসব শর্তের ভিত্তিতে আলোচনা শুরু হয়েছিল, নতুন আলোচনাও তার ভিত্তিতেই হতে হবে বলে জানিয়েছেন তিনি। একই সাথে সমঝোতায় পৌঁছাতে যুদ্ধক্ষেত্রের বর্তমান বাস্তবতাকেও বিবেচনায় নিতে হবে বলেন পুতিন।
2022 সালের ওই আলোচনায় রাশিয়ার অন্যতম শর্ত ছিল ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে থাকতে হবে, কখনোই ন্যাটো জোটে যোগ দিতে পারবে না দেশটি। শুধু তাই নয়, তাদের সামরিক সক্ষমতাও সীমিত করার প্রস্তাব দেয়া হয়। একই সাথে রাশিয়ার দখল করা ক্রিমিয়া, লুহান্স্ক ও দোনেস্ককে স্বীকৃতি দিতে হবে। তবে ইউক্রেন বরাবরই দখল করা ভূখণ্ড ফেরত দেওয়ার দাবি জানাচ্ছে। শুক্রবার 27তম সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে 2022 সালের ওই সমঝোতা আলোচনার সূত্র ধরে সাংবাদিকদের পুতিন বলেন, রাশিয়া কারো সাথে যুদ্ধে জড়াতে চায় না, নিজের স্বার্থ রক্ষা করে এমন একটি নির্ভরযোগ্য শান্তি চুক্তি চায় ক্রেমলিন। এদিকে সম্প্রতি রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিয়ে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এ প্রসঙ্গে পুতিন বলেন, এই বাস্তবতায় রাশিয়ারও অধিকার আছে বিশ্বব্যাপী মিত্র দেশগুলোকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের, যাতে পশ্চিমা দেশগুলোতে হামলা চালানো যায়। কিন্তু শিগগিরই এই পথে হাঁটার ইচ্ছে নেই বলে জানান পুতিন। রাশিয়া ইউক্রেনে যে লক্ষ্যে সামরিক অভিযান চালাচ্ছে তা অর্জিত হবে প্রত্যয় জানিয়ে পুতিন বলেন, চাইলেই এ অভিযানের গতি আরও বাড়ানো যায়, কিন্তু তাতে ক্ষয়ক্ষতি বাড়বে। এদিকে বিশেষ বাস্তবতা দেখা দিলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দেন পুতিন। তবে এখনও তেমন বাস্তবতা তৈরি হয়েছে বলে মনে করেন না তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বৈশ্বিক উষ্ণায়নের কারণে কলম্বিয়ার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বেড়েই চলেছে। ফলে ঘন ঘন বন্যা এবং ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে কলম্বিয়ার উপকূলীয় অঞ্চলগুলো। বিলীন হওয়ার হুমকির মুখে পড়েছে এসব জনপদ। বিস্তারিত ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে। কলম্বিয়ার পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে ক্যারিবিয়ান সাগর। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এসব সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, ফলে চাপের মুখে পড়ছে দেশটির উপকূলীয় জনপদ। বর্তমান সময়ে কলম্বিয়ার উপকূলীয় অঞ্চলে ঘন ঘন বন্যা এবং ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের দেখা মিলছে। এতে শুধুমাত্র দেশের সামুদ্রিক পরিবেশের ক্ষতি হচ্ছে না, বরং উপকূলীয় এবং অভ্যন্তরীণ বাস্তুতন্ত্র প্রভাবিত হচ্ছে। বর্জ্য নিষ্কাশনের কারণে কলম্বিয়ার সামুদ্রিক পরিবেশ গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে। উপসাগরীয় অঞ্চলগুলোর পরিবেশ এখন সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। শক্তি হারাচ্ছে প্রবাল প্রাচীর, মিটে যাচ্ছে সাগরের উপকূল রেখা। এতদিন এসব প্রবাল প্রাচীরগুলোই ঢেউ এবং ঝড় থেকে উপকূল রক্ষায় ভূমিকা রেখে আসছিল। কলম্বিয়ায় সামুদ্রিক পরিবেশের পরিবর্তনে ভূমি বাস্তুতন্ত্র প্রভাবিত হচ্ছে, বিশেষ করে বন্যাপ্রবণ নিম্ন অববাহিকা এবং বড় নদীর উপত্যকা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ম্যাগডালেনা নদীতে সামুদ্রিক পানি অনুপ্রবেশ করায় নদীর বাস্তুতন্ত্র, উদ্ভিদ ও প্রাণীজগৎ উল্লেখযোগ্য আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামুদ্রিক পানির অনুপ্রবেশে স্বাদু পানির নদীগুলো লবণাক্ত হয়ে উঠেছে, ফলে মিঠা পানির জীববৈচিত্র্য এখন মৃত্যুমুখে। নদীর পানির গুণগত মান নষ্ট হওয়ায় গার্হস্থ্য ব্যবহার এবং কৃষিকাজে সেচেরও অনুপযুক্ত হয়ে পড়েছে। জলবায়ুর সংকটকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে সমুদ্রের দূষণ নিয়ন্ত্রণ ও নদী ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ করার পরিকল্পনা করছে কলম্বিয়া সরকার। ইফাত জাহান, বাংলা ভিশন। সামরিক ও আধা সামরিক বাহিনীর মাঝে চলমান গৃহযুদ্ধের কারণে সুদানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতের সংখ্যা শীঘ্রই 1 কোটি ছাড়াতে পারে বলে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দুর্ভিক্ষ ও মহামারীর আশঙ্কাও দেখা দিয়েছে দেশটিতে। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন হিজল জোবায়ের। সুদানের সামরিক বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেস SAF ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে চলমান গৃহযুদ্ধে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 1 কোটি ছাড়াতে পারে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এ সতর্কতা জানিয়েছে। IOM এর হিসেব অনুসারে চলতি সপ্তাহ পর্যন্ত সুদানের 18টি প্রদেশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 99 লাখ। এর মাঝে 2023 সালের এপ্রিলে নতুন করে সংঘাত শুরু হওয়ার আগে বাস্তুচ্যুত ছিলেন 28 লাখ। সংঘাত শুরুর পর বাস্তুচ্যুত হয় আরও 71 লাখ মানুষ। IOM জানিয়েছে এই আশ্রয়হীনদের মাঝে অর্ধেকেরও বেশি নারী ও মেয়ে শিশু, যার মাঝে 1/4 বয়স 5 বছরের নিচে। IOM বলছে সুদানে মোট বাস্তুচ্যুত প্রায় 1 কোটি 20 লাখ। এর মাঝে 20 লাখেরও বেশি পার্শ্ববর্তী দেশ চাঁদ,
দক্ষিণ সুদান ও মিশরে পালিয়ে গেছে। এদিকে এরই মাঝে ব্যাপক দুর্ভিক্ষ ও সংক্রামক নানা রোগের মহামারীর ঝুঁকি দেখা দিয়েছে সুদানে, যা ক্রমবর্ধমান শরণার্থী সমস্যাকে আরও জটিল করে তুলছে। এ অবস্থায় সুদানের প্রয়োজন বিপুল তহবিল, কিন্তু দেশটির হাতে এখন পর্যন্ত আন্তর্জাতিক মহলের প্রতিশ্রুত তহবিলের মাত্র 19% পৌঁছেছে বলে জানিয়েছে IOM। আসন্ন দুর্ভিক্ষ ও মহামারী এড়াতে দ্রুততার সাথে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাচ্ছে সংস্থাটি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বৈচিত্র্যময় ফুল, গুণগত মান এবং সাশ্রয়ী মূল্যের কারণে বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে চীনের ইউনান প্রদেশের দোনান ফ্লাওয়ার মার্কেট। আগামী 10 বছরে দোনান ফ্লাওয়ার মার্কেট বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় পর্যায়ে পৌঁছে যাবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সিটিতে অবস্থিত দোনান ফ্লাওয়ার মার্কেট বৈচিত্র্যময় ফুল, এর গুণগত মান এবং সাশ্রয়ী মূল্যের কারণে বিশ্ববাজারে এক প্রভাবশালী অবস্থান তৈরি করছে দোনানের এই ফ্লাওয়ার মার্কেট। চীনে ফুল কেনাকাটা দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। বাজারে পর্যটক এবং স্থানীয় উভয়ই তাদের প্রিয় ফুলের কেনাকাটা করতে দোনানের এই ফ্লাওয়ার মার্কেটে ভিড় করে থাকে। সমস্ত চীন জুড়ে 70% বেশি ফুল এখান থেকে সরবরাহ করা হয়ে থাকে। প্রতি 10টি ফুলের মধ্যে 60টি আসে এ বাজার থেকে। এখান থেকে ফুল কেনার সময় বেছে নেয়ার অনেক অপশন রয়েছে। আমার গার্লফ্রেন্ডের জন্য এই গোলাপগুলো কিনেছি। এগুলোর দাম মাত্র 25 ইউয়ান। 3 দশক আগে এখানে কেবল রাস্তার ধারে সারিবদ্ধভাবে স্টলে ফুল বিক্রি করা হতো। সে সময় থেকেই এ বাজার এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তাজা ফুলের ব্যবসায়িক বাজার হিসেবে পরিচিত। চীনে মোট 10টির মধ্যে 7টি ফুল এখানে উৎপাদিত। ইউনান প্রদেশে 300টিরও বেশি প্রজাতির ফুল রয়েছে। 50টির বেশি দেশে ইউনান থেকে ফুল সরবরাহ হয়ে থাকে। স্টলে ফুল সাজাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে ফুলগুলো ছাঁটাই এবং পণ্য প্যাকেজিং করে ক্রেতাদের অপেক্ষা করি। সকালে দেখা মেলে গোলাপ, সূর্যমুখীর। সন্ধ্যা এবং রাতে থাকে আরও অনেক বৈচিত্র্যময় ফুল। বর্তমানে দোনান ফ্লাওয়ার মার্কেট থেকে এসব ফুল সড়ক, রেল এবং আকাশপথে মাত্র 48 ঘন্টায় পৌঁছে যাচ্ছে চীনের 200টিরও বেশি শহরে। দোনানে 70,000-এর মধ্যে প্রায় 40,000 স্থানীয় বাসিন্দাই ফুলের ব্যবসার সাথে জড়িত। এখানকার প্রকৃতি, ভূখণ্ড এবং সমৃদ্ধ জলবায়ুর কারণে ফুলের গাছগুলো স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন আগামী 10 বছরে দোনান ফ্লাওয়ার মার্কেট আমস্টারডামকে ছাড়িয়ে যেতে পারে এবং ফুলের ব্যবসার জন্য বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় পর্যায়ে পৌঁছে যাবে। ইফফাত জাহান, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।